লাগলো। এই মিনি হাতে একটু পাড়া সরিয়ে দাঁড়ান। আমি সরে দাঁড়ালাম। চাইলাম কি হইলটা কি, আমি নাকি মিনি হাতি? এটার মজা পরে বোঝাবো। এখন যাই, কি মিটিং হয় শুনে আসি। রিমনের বাবা সবাইকে ডেকে একসাথে করে কয়েকজন মেহমান দাওয়াত করবে, আমাকে লিস্ট করতে বলল। প্রকাশ দে গ্রামের বাড়ি থেকে কয়জন আসবে না আসবে সবার লিস্ট লিখে রাখতে বলল। আমি কলমে নিয়ে লিস্ট করতে লাগলাম। তখন আপনার রুম থেকে আমার ফোন নিয়ে এসে বলল, আপু তোমার ফোন এসেছে। রুমে সবাই ছিল, সবার সামনে ফোন কেমনে রিসিভ করব। তাই ফোন নিয়ে রুমের বাইরে চলে আসলাম। ফোন রিসিভ করতেই বলল, আমি মাহিন। আমার মুখ থেকে কথা বের হয় না, শরীর কাঁপতে লাগলো। আমি শুধু বললাম, তুই কই আছো এখন? মাহিন বলল, আমি টঙ্গী থাকি। আমি ঠিকানা দিতে বললাম, সে ঠিকানা জানে না, শুধু বলল রেল স্টেশনের কাছে। আমি ওরে বললাম, তুই এখন যে নাম্বারে ফোন দিছ ওই নাম্বার কার? মাহিন বলল, এটা বিকাশ দোকানের নাম্বার। আমি বললাম, তুই এখানে বসে থাক, কোথায় যাবি না, আমি তোরে নিয়ে আসবো। একটু দেরি হলেও বসে থাকবি, চলে যাস না ভাই। মাহিন বলল, আচ্ছা আমি বসে রইলাম, তুমি আসো। ফোন কেটে দিয়ে দাদিকে ইশারা দিয়ে বাইরে নিয়ে আনলাম। আমি কান্না করতেছিলাম। দাদি বলল, কি হয়েছে? আমি দাদিকে বললাম, মাহিনকে পাইছি, সে এখন টঙ্গী রেল স্টেশনে আছে, আমি ওর লগে দেখা করতে যাব। দাদি বলল, এখন রাত হয়ে গেছে, কেমনে যাবি? দাদি প্রকাশের বাবাকে ডাক দিল। প্রকাশের বাবাকে বলার পর বলল, টঙ্গী বেশি দূরে না, সিএনজি দিয়ে চলে গেলে হবে। প্রকাশের বাবাকে দাদি ডাক দেওয়ার পর রিমনও বাহিরে এসেছিল। সে বারবার জানতে চাইল কি হয়েছে আরিনের, সে কান্না করে কেন। কেউ ওরে কিছু জবাব দেয়নি। প্রকাশের বাবা বলল, আমি তাহলে আরিনকে নিয়ে যাই। রিমন রেগে গিয়ে বলল, বারবার জানতে চাইলাম কি হয়েছে, কেউ কিছু বলে না কেন? দাদি রিমনকে সবটা বলল। রিমন বলল, কারো যাওয়ার দরকার নেই, আরিন আমার সাথে চলো, আমি নিয়ে যাব। আমি রুম থেকে কাপড় চেঞ্জ করে এসে রিমনের সাথে সিএনজিতে উঠলাম। রাস্তায় অনেক জ্যাম। রিমন চুপচাপ বসে আছে, আমিও চুপচাপ বসে রইলাম। হঠাৎ মনে হলো তাড়াহুড়া করে বাসা থেকে টাকা না নিয়ে বের হয়ে গেছি। এখন সিএনজি ভাড়া দিব কই থেকে? রিমনের কাছে তো টাকা থাকার কথা না। তাই আমি সিএনজি ড্রাইভারকে বললাম, আঙ্কেল আমার গাড়িটা ঘুরিয়ে বাসায় নিয়ে চলেন, টাকা আনতে ভুলে গেছি। রিমন বলল, গাড়ি ঘুরাতে হবে না, টাকা আমার কাছে আছে। এই বলে সে তার মানিব্যাগ থেকে টাকা বের করে আমার হাতে দিয়ে বলল, এই নাও। আমি বললাম, এত লাগবে না, গাড়ি ভাড়া আর অল্প কিছু টাকা হলেই হবে। রিমন বলল, এই ব্যাগ রাখো, পরে দেখা যাবে। আমি আবার ওই নাম্বারে ফোন দিলাম। লোকটাকে বললাম, এখান থেকে একটা ছেলে ফোন দিছিল, সে কি আছে? লোকটা বলল, আছে। তখন মাহিনকে ফোন দিল। আমি বললাম, দাঁড়িয়ে থাকিস, আমি রাস্তায় আসি। মাহিন বলল, আচ্ছা আপু, আমি আসি। তুমি টঙ্গী ছিল না? রিমনকে বললাম, আর কতক্ষণ লাগবে? রিমন বলল, বেশি না। আমি রিমনের দিকে তাকিয়ে রইলাম। যে রিমনের জন্য এত পাগল আমি, সে আমার পাশে বসে আছে, ভাবতেই অবাক লাগছে। আমি রিমনের একটু কাছাকাছি এসে ওর হাতের উপর হাত দিয়েও রাখলাম। তখন রিমন আমার হাতটা শক্ত করে ধরে রাখলো। ওর হাতের স্পর্শ পেয়ে আমার কেমন জানি লাগতে শুরু করলো। একটু ওর কাঁধে মাথা রাখার সুযোগ খুঁজাচ্ছিলাম, কিন্তু ভয়ে ভয়ে আর সেটা হলো না। কিন্তু সে আমার হাত ছাড়ে না। এইভাবে ধরে রাখলে আমি শেষ। এমনিতেই শরীর কাঁপাকাঁপি শুরু করলো। রিমনকে কাছে পেয়ে মনের অনুভূতিটা অন্যরকম ছিল, যদিও আমার মনটা একটু খারাপ। তারপরও তার হাতের ছোঁয়ার অনুভূতি আমার মন ভালো করে দিয়েছে। আমরা টঙ্গী রেল স্টেশনে নেমে ওই নাম্বারে ফোন দিয়ে দোকানের নাম জানতে চাইলাম। দোকানদার নাম বলল। আমরা নাম খুঁজে বের করে দোকানের সামনে আসলাম। মাহিন দোকানের সামনেই দাঁড়ানো ছিল। তার পাশ কেটে দোকানে ঢুকলাম, তাকে চিনতে পারিনি। দোকানদারকে বললাম, আমরা এই ছেলেটার খোঁজ নিতে আসলাম। তখন দোকানদার মাহিনকে ডাক দিল। আমরা বাইরে গিয়ে মাহিনকে জড়িয়ে ধরলাম। মাহিন আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। রিমন আমাকে সামলিয়ে বলল, চলো অন্য কোথাও যাই। রেল স্টেশনে একটা নিরিবিলি জায়গায় এসে আমরা বসলাম। মাহিনও দেখতে বাবার মতো লম্বা হয়েছে। লম্বায় আমারও ছাড়িয়ে গেছে, সারা শরীরে ময়লা, জামা কাপড়েও ময়লা। আমি জিজ্ঞেস করলাম, কই থাকস তুই? মাহিন বলল, গাড়িতে থাকি, মাঝে মধ্যে এখানে থাকি, যদি কাজ না থাকে। আমি বললাম, এই বয়সে কিসের কাজ করস? তোরা ঢাকা আসতে কে বললো, লেখাপড়া ছেড়ে? তখন মাহিন আবার কান্না শুরু করলো। আমি ওর কান্না দেখে আবারও কান্না শুরু করলাম। মাহিন বলল, আমাকে মামি মারতো সব সময়, বাবা সারাদিন কাজ করাতো। আমি স্কুল থেকে বাড়ি আসলে মামি বকাবকি করতো মারে নিয়ে, তাই আমি একজনের সাথে ঢাকায় চলে আসি। ইমান আমাদের কথা শুনে বলল, ওরে নিয়ে চলো। আমি বললাম, না এখন নিব না, বাড়িতে এখন অনেক মানুষ থাকার জায়গা নেই। রিমন বলল, তাইলে কি করবা, আবার যদি হারিয়ে যায়? আমি বললাম, না, ওরা এখন ফোন কিনে দিয়ে যাব। মাহিনকে বললাম, তুই যেখানে থাকিস রুম ভাড়া কত দিতে হয়? মাহিন বলল, 600 টাকা, শুধু রাতে ঘুমানো যায়, দিনে না। আমি বললাম, তুই এখন থেকে কোনো কাজ করবি না, আমি টাকা দিব, তুই 1 মাস ভালো কোনো জায়গায় থাক, 1 মাস পর তোরে আমি আমাদের বাড়িতে নিয়ে যাব। মাহিন বলল, আমি তো বাড়ি চিনি না। আমি বললাম, আমি নিয়ে যাব, এখন চল তোরে ফোন কিনে দেই। মার্কেটে গিয়ে ওর জন্য ফোন কিনতে গেলাম। যে পরিমাণ টাকা আছে এতে একটা ফোন কিনা যাবে। আমি টাচ ফোন নিতে চাইলাম। মাহিন বলল, না আপু, এত দামি ফোন নিলে চুরি হয়ে যাবে। রিমনও বলল, এখন নর্মালটা কিনে দাও, ও যে পরিবেশে থাকে দামি ফোন রাখতে পারবে না, এখন শুধু যোগাযোগের জন্য একটা ফোন কিনে দাও। মাহিনও তাই বলল। তাই ওরা একটা বাটন ফোন কিনে দিলাম, সাথে একটা সিম কার্ডও। তারপর ওর জামা কাপড় কিনতে নিয়ে গেলাম, কিন্তু মাহিন জামা কাপড় কিনবে না,
কাপড় নাকি রাখার জায়গা নেই। আমি বললাম তাহলে কেমনে থাকবি জামা কাপড় ছাড়া? মাহিন বলল আমার কাপড় আছে গাড়িতে, আর আজকে এখানে থেকে কাল গাড়িতে যাব, না হয় বাকি টাকা পাবো না। আমি বললাম কোনো দরকার নেই, তোরা টাকা দিয়ে যাব, তুই কোনো কাজ করবি না। মাহিন রাজি হলো। মাহিনকে টাকা দিয়ে আমরা চলে আসলাম। সিএনজি ঠিক করে উঠে বসলাম। রাত অনেক হয়ে গেছে, এখন যে জ্যাম যেতে 1টা বেজে যাবে। দাদিকে ফোন দিয়ে বললাম তারা যেন খেয়ে শুয়ে পড়ে। সিএনজিতে রিমন আমার পাশে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম আপনার খিদে পেয়েছে নাকি? রিমন বলল না, তোমার কথা ভাবছি। আমি বললাম কি কথা ভাবছেন শুনি? রিমন বলল তোমাদের বাড়ি থাকতেও আজকে তোমরা 2 ভাই বোন আলাদা হয়ে আছো, তাহলে তোমাদের বাড়ি কে দেখে? আর 1 মাস পর যে বললাম মাহিনকে নিয়ে যাবা, তুমি তো আমাদের ছেড়ে যেতে পারবা না। আমি বললাম ওই কথা, বাড়িতে আমার আপন কেউ নাই, শুধু চাচা আছে, যার জন্য আমি বাড়ি ছাড়া। সে মনে হয় আমাদের ঘর বাড়ি কিছু রাখে নাই। আপনার বাবা চলে গেলে আপনাকে নিয়ে আমাদের বাড়িতে যাব, সবকিছু ঠিকঠাক করে মাইনকে রেখে আবার আমি চলে আসব। রিমন বলল এত বছর পর বাড়িতে যাবা, ঠিক করবা কি সব নতুন করে গড়তে হবে? আমি বললাম আগে যাই তারপর। আর আপনাকে ধন্যবাদ আমাকে নিয়ে ভাবার জন্য, তবে আমার পাওনাটা দিলে আমি বেশি খুশি হব। রিমন বলল কি পাওনা? আমি ওর কানের কাছে গিয়ে বললাম আমার সুতার আংটিটা। রিমন বলল ঠিক আছে, এখন বাসায় গিয়ে দিব। আমি বললাম সত্যি? রিমন বলল হ্যাঁ সত্যি। এই কথা শুনে আমি রিমনের হাত ধরে ওর গালে চুমু খেয়ে নিলাম। রিমন কোনো রিয়েকশন করেনি। রাস্তায় যে পরিমাণ জ্যাম, আমার মাথা খারাপ লাগছিল, তাই রিমনের কাঁধে মাথা রেখে দিলাম। রিমন এইবার হাত ছেড়ে আমার এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে। এমনভাবে জড়িয়ে ধরলো মাঝে মধ্যে সিএনজি ব্রেক করলেন ওর হাতটা আমার বুকে একটা স্পর্শ করে। মুহূর্তটা এমন অবস্থায় ছিল আমি মনে হয় সিএনজিতেই মাতাল হয়ে যাব, কিন্তু রিমনকে বুঝাতে দেইনি। মাঝে মধ্যে যখন শক্ত করে ধরে তখন আমি ওর গালে চুমু খেয়ে নিই। রিমন কোনো রিয়েকশন নেই, তাই চুমু দেয়নি। যদি রেগে যায় তাই শুধু স্পর্শ অনুভব করতে লাগলাম। সিএনজি বাসার সামনে এসে থামলো। রাত 1টা উপরে বেজে গেছে। রিমনকে ছেড়ে দিয়ে বললাম নামও, চলে এসেছি। সিএনজি ভাড়া দিয়ে গেটে ঢোকার পর রিমন আমার হাত ধরে টান দিল। আমি বললাম কি হয়েছে? রিমন বলল সোজা উপরে চলো। আমি বললাম এখন উপরে যাব? সবাই বাসায় আছে, দেখলে সবাই খারাপ মনে করবে, কালকে নিবা আংটি। রিমন বলল কোনো কথা নাই, উপরে চলো। আমি যেতে চাইনি, কিন্তু রিমন জোর করে নিয়ে গেছে। আমি বুঝতে পারছিলাম রিমন উপরে নিয়ে কিছু একটা করবে, কারণ ওকে গাড়িতে চুমু দিছি। সে তখন কিছু না করলো, এখন তার জবাব দিবে, কিন্তু উল্টো পাল্টা কিছু হয়ে যেতে পারে, তাই যেতে চাইনি। এখন সময় খারাপ, উল্টো পাল্টা হলে যে বিপদ হয়ে যাবে। কিন্তু রিমন মানলো না, আমাকে জোর করে নিয়ে গেছে। আমি রুমে গিয়ে বসলাম। তাড়াতাড়ি আংটি পরের দিন আমার ঘুম ধরেছে, ঘুমাতে যাব। রিমন আমার পিছনে এসে আমাকে জড়িয়ে ধরলো। তারপর আমার কানের কাছে এসে বলল তোমার ঘুম ধরেছে তাই না? আমি বললাম প্লিজ ছাড়েন, কিন্তু রিমন ছাড়ছে না, উল্টা আরো গভীরভাবে কিস করতে লাগলো আর বলতে লাগলো গাড়িতে তোমার সময় ছিল, এখন আমার। ওর পাগলামি বাড়তেই লাগলো। ওরে বাধা দেওয়ার শক্তি আমার ছিল না, কারণ ও আমাকে যেভাবে ধরে রেখেছে আমার সব শক্তি শেষ। রিমন তার পাগলামির এমন পর্যায়ে নিয়ে গেছে যে সে তার কাজ করেই ঠান্ডা হয়েছে। আটকাতে পারলাম না, ওরে বেশি জোর করিনি। এর আগের মতো যদি হয়ে যায় তাহলে ওরে আবার হারাতে হবে, কিন্তু ওরে আমার মতো করে এখনো পাইনি। ওর পাগলামির জন্য আমি আমার ফিলিংসটা বুঝাতে পারিনি। রিমন ক্লান্ত হয়ে আমার বুকে শুয়ে আছে। আমি রিমনকে ডাক দিলাম এখন আংটিটা পরিয়ে দেন। রিমন বলল এখন আংটি পরিয়ে দিলে তুমি চলে যাবা। আমি বললাম আর কি বাকি আছে, সব তো শেষ। রিমন বলল তারপরও এখন যাবে না। এই বলে সে আবার আমার বুকে শুয়ে পড়লো। আমি বললাম আপনার মন না ভরলে আপনি যা খুশি করেন, শুধু একটা রিকোয়েস্ট, অনেক সাধনার পর আপনাকে পাইছি, আর হারিয়ে যাইয়েন না। রিমন উত্তর দিল তোমাকে আর কিছু করব না। তারপর সেই সুতার আংটিটা এনে আমার আঙ্গুলে পরিয়ে দিল। তারপর আমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। কেউ টের পায়নি। 2 ঘন্টা পর দাদি ডাক দিছে, আরেন উঠ। আমি দাদির ডাক শুনে উঠে গেছি, কিন্তু হাঁটতে পারছি না। তাই দাদিকে বললাম দাদি কাল রাতে পায়ে ব্যথা পাইছি, এখন তো হাঁটতে পারছি না। দাদি বলল কই দেখি, দরজা খুল। আমি দরজা খুলেই বললাম দেখো। আন্তাজি দেখালাম, বুড়ি চোখে কম দেখেন তাই বুঝতে পারলো না। জিজ্ঞেস করলো কেমনে ব্যথা পাইলি? আমি বললাম রাস্তা পার হওয়ার সময় পায়ে ইটের বাড়ি লাগছে। দাদি বলল ঠিক আছে তুই রেস্ট কর। দাদিকে মিথ্যা বলে টানা দুপুর 1টা পর্যন্ত ঘুমাইছি। দুপুর উঠে হাঁটতে কষ্ট হচ্ছে। সবাই খাবার খাচ্ছিল। রিবনের বাবা রিবনকে বলল ওর পায়ে ইটের বাড়ি কি করে লাগলো? তুই কই ছিলি? রিবন বলল ইট নিয়ে খেলা করলে এমনই হবে। কেমন বজ্জাত কেমন উত্তর দিল। এখন রিবনের বাবা বলল সমস্যা নাই, সে রেস্ট করুক, বিকেলে মাহাবার মা আসতেছে, সে কাজগুলো করে নিবে। আর আমাকে বলল আরিন তোমার কথাই রাখলাম, আমরা কমিটি সেন্টার বুকিং করে রেখেছি শুক্রবারে। আমি শুনতে লাগলাম শুক্রবার আসছে, আরো 3 দিন বাকি। এই 3 দিন ঠিক মতো হাঁটতে পারবো না তো। আচ্ছা দেখা যাক। দুপুরে খাবার খেয়ে গিয়ে আবার ঘুমাইলাম। হঠাৎ ফোনের মেসেজের শব্দ শুনে ফোন হাতে নিলাম। প্রকাশ কি যেন একটা মেসেজ দিল। ফোনের লক খুলে মেসেজটা পড়লাম। প্রকাশ আমার সাথে কথা বলতে চাই, খুব দরকারি। আমি ভাবতে লাগলাম সে আমাকে কি এমন দরকারি কথা বলবে, তাও সরাসরি মেসেজে না। কথাগুলো নাকি অনেক বেশি দরকারি আমার ভালোর জন্য। আমি প্রকাশকে বললাম মেসেজে বলো, এখন দেখা করা যাবে না, বাড়ি ভর্তি মানুষ, সবাই সন্দেহ করবে।
প্রকাশ বলল, মেসেজে বলতে পারলে বলতাম, তুমি সময় করে বলো কখন কোথায় আসবো। আমি বললাম ঠিক আছে। প্রকাশ কি এমন বলবে কথাটা না শুনে শান্তি পাই না। আর যাই হোক, প্রকাশ আমার ভালোর জন্য বলেছে, সে আমার খারাপ চায় না। বৃহস্পতিবার রাতে সবাই কেনাকাটি করতে গেছে, সেই ফাঁকে আমি প্রকাশকে মেসেজ দিলাম, এখন ফ্রি আছি, তুমি ছাদে আসো। এই মেসেজটা মাহাবাবা দেখেছে, কারণ প্রকাশের ফোন মাহাবাবার কাছে ছিল। সে অনেক চালাক। যখন আমি আবার মেসেজ দিলাম তাড়াতাড়ি আইসো, তখন ফোনটা প্রকাশকে দিয়ে দিল। এমন ভাব নিয়েছিল সে কিছুই দেখে নাই। প্রকাশ আমার মেসেজ পেয়ে মাহাবাকে রেখে সে ছাদে আসলো। আমি ছাদে দাঁড়িয়েছিলাম। প্রকাশ এসে বলল, আরিন অবশেষে তুমি আসলে। এখন বেশি সময় নেই, মাহাবা আমাকে দেখতে পেলে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে। আমি বললাম, প্রকাশ বলো। প্রকাশ বলল, তোমার রিমনের সাথে আমার পরিবার আপনাকে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। রিমনের জন্য যে নতুন বাড়ি করতেছে এখানে আব্বু অনেক টাকা ইনভেস্ট করছে, শুধু এই কারণে। আর গত 2 দিন আগে তোমাকে নাকি রাত 4টা বাজে রিমন কোলে নিয়ে ঘুরছে। এইসব আমার মা দেখেছে, এরপর থেকেই বাবাকে চাপ দিচ্ছে। রিমনের বাবাকে বলে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে। তারপর এইটুকু পর্যন্ত প্রকাশ বলতে পারছে না। তখন মাহাবা এসে আমাদেরকে একসাথে দেখে ফেলেছে। এটা নিয়ে মাহাবা রাগারাগি করতে লাগলো। প্রকাশও ওরে থামাতে পারছে না। ছাদে গাছের লার্কি ছিল, ওইটা দিয়ে মাহাবা আমাকে মারতে লাগলো। প্রকাশের সাথে ছাদে এক কোনায় দাঁড়িয়ে কথা বলার সময় মাহাবা ছাদে এসে আমাদেরকে একসাথে দেখে ফেলেছে। ওর মাথা নষ্ট হয়ে যায়। কাঠের লার্কি দিয়ে আমাকে মারতে লাগলো। প্রকাশ আটকাতে গেলে ওকেও মারতে থাকে। তখন প্রকাশ মাহাবার হাত থেকে লাঠি কেড়ে নিয়ে মাহাকে থাপ্পড় মারে আর আমাকে নিচে চলে যেতে বলে। আমি নিচে চলে আসলাম। মাহাবা বকাবকি শুরু করলো। রোমে এসে চিন্তায় পড়ে গেলাম। মাহাবা যদি সত্যি সবাইকে উল্টাপাল্টা বোঝায় তাহলে সবাই আমাকে খারাপ মনে করবে। সবাই খারাপ মনে করলে আমার সমস্যা নেই, শুধু যদি রিমন আমাকে ভুল বুঝে তাহলে আর ফিরাতে পারবো না। মাহাবা নিচে এসে তার মা বাবা সবাইকে ফোন দিয়ে নিচে এনেছে। তারা সবাই একসাথেই ছিল। মাহাবা ফোন পেয়ে সবাই বাসায় চলে এসেছে। মাহাবা বাড়ির গেটের সামনে ছিল সবার জন্য অপেক্ষায়। যখন সবাই চলে আসলো সাথে সাথে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে চিল্লাতে চিল্লাতে। নিজের স্বামীর সম্মানটুকুও রাখলো না। সবাই জানতে চাইলো কি হয়েছে। তখন প্রকাশ বলল, আরিন ছাদে ছিল, আমার ভালো লাগছিল না, তাই একটু ছাদে গেলাম। ওখানে আগে থেকে আরিন দাঁড়িয়ে ছিল, তখন ওর সাথে একটু কথা বললাম। এটা মাহাবাবা দেখেছে, সেই জন্য আরিনকে লার্কি দিয়ে মারতে মারতে নিচে নামাইছে। এখন মাহাবাবা বলল, সব মিথ্যে কথা, আরিন মেসেজ করে প্রকাশকে উপরে নিছে। তখন মাহাবাবা প্রকাশের পকেট থেকে জোর করে ফোন বের করে সবাইকে মেসেজ দেখালো। শুধু আমার মেসেজটা ছিল, আগে যত মেসেজ ছিল সে ডিলিট করে দিছে। আমিও সব মেসেজ ডিলিট করে দিয়েছি, কারণ রিমন যদি আমার ফোন হাতে নেয় আর সে মেসেজ দেখলে সমস্যা হবে। কিন্তু আজকে আমি ফেঁসে গেলাম। সবার সামনে যখন মাহাবা প্রকাশের ফোনে আমার মেসেজ দেখালো তখন সবাই বিশ্বাস করলো আমার আর প্রকাশের সাথে কোনো সম্পর্ক আছে। মাহাবা এটাও বলল তারা ছাদে এক কোনায় ছিল। আমি উপরে যাওয়ার বিষয়টা টের পেয়ে দুজন জামা কাপড় ঠিক করে নিছে। এই কথা শুনে প্রকাশ মাহাবাকে চর মারলো সবার সামনে। এখন প্রকাশের বাবা এসে প্রকাশকে চর মারলো। বউ সত্যি কথা বললে খারাপ লাগে? আমার ছেলে এমন কাজ করবে জানা ছিল না। এসব বলে প্রকাশের বাবা রিবনের বাবাকে বলল, আপনি যা করার করেন। রিবনের বাবা আমার মেসেজটা দেখার জন্য মা বাবার হাত থেকে প্রকাশের ফোনটা নিল। সাথে রিমনও ছিল। যখন দেখলো আমার মেসেজ, আমি ফ্রি আছি, তুমি ছাদে চলে আসো, তাড়াতাড়ি আইসো। এই মেসেজ দেখে রিমন আমার দিকে তাকিয়ে সে তার রুমে চলে গেছে। রিমনের বাবা মা প্রকাশের বাবাকে বলল, আপনারা রুমে যান, আমি বিষয়টা দেখছি। তারা চলে যাওয়ার পর রিমনের বাবা আমাকে ডাক দিল। আমি গেলাম। তখন রিমনের বাবা, মাহাবা, মা, দাদি, প্রকাশের বাবাও এসেছে। সবার সামনে রিমনের বাবা আমাকে জিজ্ঞেস করলো, তোমাকে কতবার জিজ্ঞেস করলাম প্রকাশকে মাহাবাবার সাথে বিয়ে দিব নাকি? তুমি পারমিশন দিছিলা, তাহলে আজকে তুমি ওর সাথে এইভাবে মেলামেশার কারণ কি? তখন যদি বলতে আমি মাহাবাকে বিয়ে দিতাম না, তোমার বিয়ে দিতাম। তখন যদি বলতে আমি মাহাবাকে বিয়ে দিতাম না, তোমার বিয়ে দিতাম। আর তোমাদের মধ্যে যে সম্পর্ক আছে এটা কেন বললা না? এখন আমার মেয়ের সংসারটা কেন নষ্ট করতেছো? আমি কিছু বলছি না, শুধু কান্না করছি। দাদি বলতেছে আমি বারবার না করছি ডাক্তারের সাথে মাহাবার বিয়ে না দিতে, তারপরও দিলে। আমি নিজের চোখে এর আগে ওদের মেলামেশাতে দেখেছি, তখন কেউ আমার কথা বিশ্বাস করে না। প্রকাশের বাবা বলল, এখন এসব বলে লাভ হবে না, কেমনে কি করলে কি হবে সেটা ভাবেন। কালকে অনুষ্ঠান, সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। রিমনের বাবা বলল, যাদের বিয়ে হয়ে গেছে তাদের তো আর আলাদা করা যাবে না, আর সবাই একসাথে থাকলে আবার এই ঝামেলা শুরু হবে। সেই ছেলে মানুষ একটু একটু এরকম করবেই, কিন্তু ঘরের মেয়ে ভালো না হলে পরের ছেলেকে দোষ দিয়ে লাভ নাই। এই বাড়িতে মাহবা আর তার জামাই থাকলে আর এই বাড়িতে থাকার দরকার নেই। যে মেয়ে আমাদের সম্মানের কথা চিন্তা করলো না, তার এই বাড়িতে থাকার দরকার নেই। প্রকাশের বাবা বলল, আপনি যা ভালো মনে করেন, আর যদি বলেন প্রকাশকে আমরা অন্য কোথাও পাঠিয়ে দেই। রিমনের বাবা বলল, আপনার ছেলে এই বাড়িতে না এসে থাকতে পারবে, কিন্তু আমার মেয়ে এই বাড়িতে না এসে থাকতে পারবে না। তখন আবার ওদের মধ্যে একটা ঝামেলা তৈরি হবে। তাই আরিনকে আমরা এখান থেকে আমাদের সাথে নিয়ে যাব, ওইখানে থেকে লেখাপড়া করে ওইখানে বিয়ে দিব। তার এই বাড়িতে আর আসার দরকার নেই। ম্যাডাম বললো, এটাই ভালো হবে। আরিন আমার সাথে থাকলে আমার ছোট বাচ্চাকে দেখাশোনা করতে পারবে।
আমার কোনো চিন্তা থাকবে না। রিমনের বাবা ম্যাডামকে বলল, আরিনের ইমার্জেন্সি পাসপোর্ট করার ব্যবস্থা করো, আমাদের সাথে নিয়ে যাব। আমি ওনাদের মুখের উপরে কোনো কথা বলিনি। রুমে থেকে বের হয়ে আমার রুমে এসে শুয়ে পড়ি। এতটা কষ্ট লাগতেছে কাউকে বোঝানোর মতো না। বারবার মার কবরের কথা মনে হচ্ছে। ইচ্ছে করছে এমন একটা জায়গায় আমি চলে যাই। অন্যদিন আপনার আমার সাথে ঘুমাতো, আজকে আপনাকে আমার সাথে ঘুমাতে দেই নাই। ওর মা আমি অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে দরজা লাগিয়ে দিয়েছি। কি থেকে কি হয়ে গেল এসব ভাবতেই ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করলাম। রাতে খাইও নাই, কেউ ডাকও দেয়নি। কান্না করতে করতে ঘুমিয়ে গেছি। সকালে উঠে নাস্তা করতে গেলাম, তখন দেখি আপনার তার মা আমাদের পাশের রুমে। তারা রান্না করছে, সাথে দাদিও ছিল। আমি বুঝতে পারছি তারা আমার জায়গা দখল করে নিছে। মনে হয় আমি রুমে চলে আসার পর তাদের মধ্যে নতুন করে কথা হয়েছে। আমি আবার চলে গেলাম রুমে। দরজা খোলাই ছিল, কিন্তু সকালের নাস্তার টাইম ফেরিয়ে দুপুর হতে চললো। কেউ একবারও ডাক দিল না। অথচ অন্য সময় আমি রুমে এসে একটু রেস্টও নিতে পারতাম না, ডাকাডাকি শুরু করতো। আমি সকালে না খেয়ে শুয়ে আছি। দুপুরে গড়িয়ে বিকেল হয়ে গেছে, বাড়িতে কোনো মানুষের সারা শব্দ নেই। আমি উঠে বাইরে আসলাম, কাউকে কোথাও দেখছি না। তখন দাদার আমাকে জিজ্ঞেস করলো, আপনি কি অনুষ্ঠানে যাবেন না? তখন মনে হলো আজকে তো মাহবাব প্রকাশের বিয়ের অনুষ্ঠান, তারা কেউ আমাকে ডাকও দিল না। অথচ তাদের বিয়েটা আমার জন্য হয়েছে, আমার জন্য প্রকাশ বিয়েটা করেছিল। আমি বুঝতে পারলাম এই বাড়িতে আমার আর জায়গা নেই। আমি দারোয়ানকে বললাম সবাই চলে গেছে, বাড়ি দেখবে কে, তাই যাইনি। আবার রুমে গিয়ে শুয়ে পড়লাম। ফোনটা হাতে নিয়ে মাহিনকে ফোন দিলাম। সে ফোন রিসিভ করার পর গাড়ির হর্ন শব্দ শুনতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, মাহিন তুই কি আবার গাড়িতে গেছস? মাহিন বলল, আপু বাসায় থেকে ভালো লাগছিল না, তাই আসলাম। তুমি রাগ করো না। আমি বললাম, রাগ নাই রে ভাই, তুই কাজ কর। মাহিন বলল, আপু আজকেই শেষ, আর যাব না। আমি বললাম, মাহিন কত টাকা কাজ করিস, তোর বোনকে খাওয়াতে পারবি? মাহিন বলল, আপু তোমার কি হয়েছে? আমি বললাম, না কিছু না। মাহিন তুই ফোন খোলা রাখিস। মাহিন বলল, ঠিক আছে আপু, তুমি ফোন দিও। কথা শেষ করে ফোনটা সাইডে রেখে শুয়ে আছি। শরীর ভালো লাগছে না, না খেয়ে আর টিকতে পারবো না। রান্নাঘরে গেলাম, কিছুই রান্না করা নেই। ভাবছি রান্না করে খাবো, কিন্তু যে বাড়ির জন্য এত কিছু করলাম তারা আমাকে একবারও খাবারের জন্য ডাকও দিল না। এমনকি তারা সবাই কমিউনিটি সেন্টারে গেল, আমাকেও বললো না। আপনাকে আমার রুমে আসতে দিল না। আমি এই বাড়িতে এত বছর হয়ে গেছে, তাহলে এই বাড়ির কোনো খাবার আমি খাবো না। দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। এদিকে আমি অনুষ্ঠানে যাইনি বলে রিবন বাসায় চলে এসেছে। এইটা আমি জানতাম না। রাতে যখন সবাই বাসায় আসলো তখন আমি টের পাইছি, কিন্তু আমি দরজা খুলে বাইরে আসি নাই। কিছুক্ষণ পর আমার দরজায় কে যেন ধাক্কা দিছে। আমি উঠে দরজা খুললাম, ম্যাডাম এসেছে। আমাকে জিজ্ঞেস করলো, সারাদিন কি বিছানা ছেড়ে উঠি নাই নাকি? আমি বললাম, উঠে কি করব, কোনো কাজ কাম তো নাই। ম্যাডাম বলল, কাজ নাই ঠিক আছে, কিন্তু খাবার খাইতে গেলি না কেন? আর আমাদের সাথে অনুষ্ঠানে গেলি না কেন? আমি বললাম, কেমনে যাব, আমার জন্য সবার সমস্যা। ম্যাডাম বলল, দেখ এমন ঘটনা ঘটলে সবাই একটু রাগ আর অন্য চোখে দেখবে, তার জন্য নিজে না খেয়ে থাকবি? রিবনের বাবা না হয়ে রেগে আছে, আমরা তো আছি। তুই যে অনুষ্ঠানে গেলি না, আমি খোঁজ নিছি, কিন্তু কাউকে কিছু বলতে পারিনি। আমার মেয়ে আমার কথা শুনে না, আমার জামাইও আমার কথা শুনে না, তাই আমি চুপচাপ আসি। আর কয়টা দিন অপেক্ষা কর, আমরা চলে যাব। ম্যাডামের কথা শুনে আমি একটু ভরসা পাইলাম। আমার পাসপোর্ট করতে হবে, ভিসার আবেদন করা লাগবে। যদি দেরি হয় তাহলে রিবনের বাবাকে পাঠিয়ে দিব, পরে তোরে নিয়ে আমি যাব। এসব নিয়ে কথা হচ্ছে, তখন দাদি বাইরে থেকে চিল্লাচ্ছে, কই গেলি রে মাহবাবা, মা উপরে দেখ, আবার পাগলের কি হয়েছে, সব ভেঙে ফেলেছে। এই কথা শুনে সাথে সাথে আমি আর ম্যাডাম দুজন বাহিরে আসলাম। রিবনের রুম থেকে শব্দ আসতেছে, কিছু একটা ভেঙে ফেলার। এখন কেউ ভয়ে উপর উঠে না। রিবনের বাবাকে ফোন দিল ম্যাডাম। রিবনের বাবা আর প্রকাশের বাবা রাত করে বাহিরে গেছে। সবাই বলতে লাগলো উপরে কেউ যাবি না, রিবনের বাবা আসলে সে দেখবে। কিন্তু আমার ভয় হচ্ছে রিবন কি এমন করেছে। হঠাৎ তার কান্নার শব্দ পাওয়া গেছে, কিন্তু কেউ সাহস নিয়ে উপরে যায় না। যখন আমি ওর কান্নার শব্দ পেলাম তখন দৌড় দিয়ে উপরে চলে গেলাম। রুমের দরজা লাগানো ছিল, আমি গিয়ে ডাক দিলাম দরজা খুলতে, কিন্তু সে দরজা খুলে না। আমি জানালা দিয়ে দেখার জন্য চেষ্টা করছি কি হয়েছে। এখন সে জানালাও বন্ধ করে দিছে। আমি বারবার চেষ্টা করে দরজা খুলতে পারি নাই। রিবনের বাবা এসে যখন ডাক দিল তখন দরজা খুলেছে। আমি রুমে ঢুকি নাই। বাইরে থেকে দেখলাম টিভি ভেঙে ফেলেছে। সে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করছে, বারবার মাথার চুলগুলো টানতে লাগলো। রিবনের বাবা বুঝতে না পারলে আমি বুঝতে পারছি রিবনের মাথা খারাপ লাগছে, সেই জন্য এমন করেছে। ওর মাথা এখন ঠান্ডা না হলে রিক্স আছে। আমি নিচে গিয়ে ফ্রিজ থেকে দই এনে দিলাম রিমনের বাবার হাতে। রিমনের বাবা নিজের হাতে রিমনকে খাইয়ে দিল। একটু পর এমনিতেই ঠান্ডা হয়ে গেছে। ডাক্তার আগেই বলে দিছে ওরে কোনো মানসিক চাপ দেওয়া যাবে না, যদি তার সমস্যা দেখা যায় তাহলে ঘুমের ওষুধ খাওয়াতে। রিমনের বাবা রিমনকে ঘুমের ওষুধ দিয়ে রিমনের পাশে বসে আছে। একটু পর রিমন ঘুমিয়ে গেছে। তখন সবাই নিচে চলে এসেছে। নিচে এসে রিমনের বাবা সবার সামনে রাগারাগি শুরু করলো। রিমন যে অনুষ্ঠান থেকে একা একা চলে আসলো, তোমরা কি কেউ দেখো নাই? তখন থেকে যদি ওর পাশাপাশি কেউ থাকতো তাহলে ওর মানসিক অবস্থাটা বুঝতে পারা যেত। সবাই বলল তারা কেউ জানতো না রিমন কখন বাসায় এসেছে। আমাকে জিজ্ঞেস করলো, আমি বললাম আমিও জানি না কখন বাসায় এসেছে। এখন আরো বেশি রেগে গিয়ে বলতে লাগলো,
আমার পোলার আমি এই খোঁজ রাখবো, ওরে সাথে করে নিয়ে যাব। ওর জন্য এই বাড়ির কারো মায়া নেই। এখন যদি ওর আবার সমস্যা হয় তখন আর কোনো উপায় নেই। ওর জন্য আলাদা বাড়ি করছি, ওরে বিয়ে করাবো, কিন্তু এমন হলে ওরে কে দেখবে? সবাই সবার মতো চুপচাপ ছিল, কারো কোনো কথা নেই। শুধু আমি বললাম টেনশন করবেন না, আগে যেমন আমি দেখেছি এখন থেকে আমি এই খোঁজ খবর রাখবো। তখন মাহাবা সবার সামনে বলে ফেললো, আমার জামাইয়ের মাথা খেয়ে এখন আমার ভাইয়ের মাথা খাইবে নাকি? এই কথা শোনার পর ম্যাডাম রেগে গিয়ে মাহাবাকে থাপ্পড় মারলো। বলল, বড়দের সাথে কেমনে কথা বলতে হয় শিখিস নাই নাকি? মাহাবা তখন মনে মনে আরো রেগে গিয়ে ফুলতে লাগলো। রিমনের বাবা সবাইকে উদ্দেশ্য করে বলে গেছে রিমনের উপর নজর রাখতে। আমি রুমে চলে আসলাম, ভাবতে লাগলাম রিমন তো রাতে খায়নি, তাহলে ওর জন্য খাবারের ব্যবস্থা করি। রুম থেকে বের হয়ে রান্নাঘরে আসলাম, তখন সেখানে প্রকাশের মা ছিল। মনে মনে বলতে লাগলাম, এই মহিলাকে ভালো মনে করেছিলাম, কিন্তু সে আরো বেশি খারাপ। আমি রান্নাঘরে গিয়ে রুটি বানানোর জন্য জায়গা দিতে বললাম, সে একটা চুলা ছেড়ে দিছে। আমি রিমনের জন্য রুটি বানিয়ে মাংস ভুনে করতেছি, তখন দাদি আর ম্যাডাম আসলো। ওদের দেখে প্রকাশের মা বলল, এক ঘরে থেকে যদি আলাদা রান্না করা লাগে তাহলে আলাদা জায়গায় থাকলেই পারে। দাদি বলল, কি হয়েছে, এখন কিসে রান্না করা হচ্ছে? প্রকাশের মা বলল, কিছু তরকারি ছিল, ওটা গরম করছি, আর উনি ওনার জন্য আলাদা রুটি মাংস ভুনে করছেন, তাই বললাম একসাথে থেকে আলাদা খাইলে আলাদা থাকতেই পারে। তখন ম্যাডাম বলল, আরিন সারাদিন খায়নি, তার যা মন চায় রান্না করুক, এতে তো আমাদের সমস্যা হচ্ছে না, তাহলে আপনারা এমন কেন করছেন? ম্যাডামের কথা শুনে আমি উত্তর দিলাম, আমি 5 দিন না খেয়ে থাকলেও নিজের জন্য আলাদা রান্না করব না। এইগুলো রিমনের জন্য সে রাতে খায়নি, এখন ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠলে ওনার খিদে লাগবে, তখন ওর মাথা আরো গরম হয়ে যাবে, সে সময় খাবার কই পাবো, তাই এখন রেডি করে রাখছি। তখন ম্যাডাম বলল, রুটি বেশি করে বানিয়ে রাখো, আমিও খাবো। তখন আমি আবার রুটি বানিয়ে রেখে দিলাম। রিমনের জন্য রাতের খাবার রেডি করে তার রুমে নিয়ে গেলাম, তখন সে ঘুমাচ্ছে। আমি ডাক দেই নাই, এমনি সে আমার উপরে রেগে আছে, আরও সে অসুস্থ। সেই জন্য রাতে আমি রিমনের রুমে থাকার চিন্তা ভাবনা করলাম, কিন্তু এইভাবে তার রুমে থাকলে সবাই কি না কি বলে। সেই জন্য আবার নিচে গিয়ে ম্যাডামের থেকে পারমিশন নিলাম, বললাম রিমন ভাইয়া এখন ঘুমাচ্ছে, কখন উঠে ঠিক নেই, আমি একটু অপেক্ষা করে যদি উঠে তাহলে খাবার খাওয়াইয়ে চলে আসবো। ম্যাডাম বলল, ঠিক আছে, যদি বেশি পাগলামি করে ডাক দিস আমাদের। তখন রোমের প্রকাশের বাবা ও মা ছিল, আর মা বাবা বাইরে দাঁড়িয়েছিল। আমি আবার উপরে চলে আসলাম। আমি 2 দিন ঘুমাইছি, সেজন্য আর ঘুম আসবে না, সারা রাত জাগতে পারবো, সমস্যা হবে না। রিমন ঘুমাচ্ছে, ঘুমাতে থাকুক, আমি ফোন নিয়ে টিপতে লাগলাম। একটু পর আবার নিচে গিয়ে আমার ফোনের চার্জার নিয়ে আসলাম। রাত অনেক হয়েছে, সবাই ঘুমিয়ে গেছে। আমি ফোন চার্জ দিয়ে ভাবছি একটু শুয়ে থাকবো রিমনের পাশে, তখন কারো আসার শব্দ শুনতে পেলাম। এত রাতে কি আসবে? আমি মনে মনে ভাবলাম, রিমনের বাবা মনে হয় কি রিমনকে দেখতে আসতেছে নাকি, তাই দরজার পাশেই দাঁড়িয়েছিলাম। দরজা খোলাই ছিল। রিমনকে রুমে রেখে আমি দরজা লাগিয়ে দিলে তখন হয়তো কেউ মাইন্ড করবে। যখন দরজার সামনে এসে ধাক্কা দিল, তখন দেখলাম প্রকাশের মা আর মাহাবা এসেছে। ওদের দেখে আমার বুকের ভিতর কেমন জানি করে উঠলো। ওরা কোনোদিন রিমনের রুমে আসে না, আর আজকে এত রাতে এই রুমে ওরা 2 জন রুমে ঢুকলো। ওদেরকে দেখে আমি এক সাইডে চলে গেলাম। এমনিতে ওদের সাথে আমার ঝগড়া, তাই কোনো কথা বলিনি। কিন্তু কোনো কিছু বোঝার আগেই মাহাবা আমাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপাতে লাগলো। প্রকাশের মা দরজার সামনে থেকে পাহারা দিচ্ছিল। আমি যখন চিৎকার দিয়ে রিমনের উপর পড়ে গেলাম, তখন লাস্টে কি দিয়ে যেন আমার মাথায় আঘাত করেছে। তারপর আমি আর কিছু জানি না। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালে ছিলাম। আমার ব্লাড চলছিল, নাড়াচাড়া করতে পারছিলাম না, 2 চোখ দিয়ে তাকিয়ে আছি, কাউকে দেখছি না। আমার জ্ঞান ফেরার খবর যখন ডাক্তার বলেছে, তখন রিমনের বাবা আর মাহাবার মা আমার কাছে আসলো। ওনারা এসে আমার হাত ধরে রাখলো। রিমনের বাবার চোখে পানি ছিল। ডাক্তারকে বলতেছে, আমাদের কপাল ভালো, ওরে বাঁচাতে পারছি, ওই আমাদের কাছে আমানত। আমি ম্যাডামের দিকে তাকিয়ে আছি, সেও কান্না করছে আমার এই অবস্থা দেখে। আমি আশেপাশে তাকিয়ে আছি, রিমনকে দেখছি না। আমার এই অবস্থায় রিমন কেন আসলো না? দাদি আমাকে দেখতে আসলো না। রিমনের বাবা ম্যাডামকে বলল, তুমি কালকে চলে যাও, আমি এই সপ্তাহ পরে আসবো আরিনকে বাড়িতে রেখে। ম্যাডাম আমার মাথায় হাত দিয়ে বলল, মেয়েটাকে এই অবস্থায় রেখে যেতে ইচ্ছে করছে না। রিমনের বাবা বলল, আরিন সুস্থ হলে ওরে আমি নিয়ে আসবো। ওদের কথা শুনে মনে হলো এখনো সেই রাগ তারা ধরে রেখেছে, তাই বারবার আমাকে বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে। আমি ম্যাডামের হাত ধরে হালকা টান দিলাম। তখন ম্যাডাম মাথা নিচু করে আমার মুখের কাছে এসে বলল, কিছু বলবি? আমি বললাম, রিমন ভাইয়া কই? ম্যাডাম রেগে গিয়ে বলল, ওর নাম আর নিবি না, তোর কপাল ভালো যে তুই বেঁচে গেছিস। ওরে ওর বাবা নিজে পুলিশের কাছে দিয়ে এসেছে, ওখান থেকে ওরে মেন্টালে নিয়ে যাবে। রিমনের বাবা বলল, কার কথা জিজ্ঞেস করে আরি? ম্যাডাম বলল, রিমনের কথা। তখন রিমনের বাবা বলল, ওর কথা জিজ্ঞেস করো না, সে আমার পরিবারের সবাইকে একে একে করে মেরে ফেলতো। ভাগ্য ভালো তার আগেই ওরে পুলিশে দিতে পারছি। এর আগে ওরে ছাড়িয়ে আনাটা ভুল হয়েছে, সে সুস্থ হয়নি। যদি সুস্থ হতো সে আমাকে মেরে ফেলার চেষ্টা করতো না। এই কথা শুনে আমি কান্না শুরু করে দিলাম। কথা বলার মতো কোনো শক্তি ছিল না, শুধু চোখের পানি টলটল করে পড়তে লাগলো। আমি বুঝাতে পারি নাই যে রিমন আমাকে মারতে চায়নি, মারতে চাইছে আপনাদের মেয়ে আর তার শাশুড়ি। আমার মাথার পিছনে অনেকগুলো সেলাই দিতে হয়েছে, আমার চুল কেটে ফেলা হয়েছে, হাতের আঙ্গুল কেটে গেছে, পিঠে সেলাই করা হয়েছে।
আমাকে এই অবস্থায় রেখে ম্যাডামরা চলে যেতে চাচ্ছে। আমি কবে সুস্থ হব এখনো জানা নেই। ম্যাডাম চলে যাওয়ার আগে সব কিছু রেডি করে হাসপাতালে এসে আমার সাথে দেখা করে গেছে। সবার আগে বলে গেছে রিমনের বাবাকে রেখে যাচ্ছি, তুই সুস্থ হলে তারপর সে যাবে, তার আগে না। পুলিশে তোর স্টেটমেন্ট নিলে যা যা করেছে সব বলবি। আমি আবারও কান্না শুরু করলাম। আমি কার নামে স্টেটমেন্ট দিব? আমার কথা কেউ বিশ্বাস করবে না। ম্যাডামও চলে যাওয়ার সময় কান্না করে গেছে। আমার পাশে দাদিকে রেখে গেছে। ওদের পরিবার থেকে শুধু প্রকাশের বাবাকে আসতে দেখেছি। রিমনের বাবা নানান কাজে ব্যস্ত, তিনি রাতে 2-3 বার করে এসে দেখে যায়। দাদিরও সমস্যা হচ্ছে, উনি বুড়ো মানুষ, তারপরও অনেক কষ্ট করে সে আমার পাশে ছিল। 6 দিন যাওয়ার পর আমি ঠিক মতো কথা বলতে পারছিলাম। রিমনের বাবা ডাক্তারকে জিজ্ঞেস করলো ওরে কি বাসায় নিয়ে যেতে পারবো নাকি। ডাক্তার বললো আরো 3 দিন থাক, তারপর নিয়ে যাইয়েন। আমি দাদিকে জিজ্ঞেস করলাম রিমন ভাইয়া এখন কই? দাদি বললো এখন কোনো চিন্তা নেই, তারে আমরা সবাই মিলে পুলিশের কাছে দিয়ে দিছি। তার বাবা তার নামে মামলা করেছে পরিবারের সবার জীবন রক্ষার্থে, ওরে মেন্টালে দিয়ে দিছে। দাদি জানতে চাইলো ওদিন রাতে রিমন কেন আমাকে মেরে ফেলতে চাইলো, কি করেছিলি তুই? দাদির কথা শুনে বুঝতে পারলাম আমাকে মারার সব দোষ রিমনের উপর পড়েছে। এখন সত্যিটা বললে কেউ বিশ্বাস করবে না, কারণ সবাই বলবে মা বাবা আর প্রকাশের সাথে আমার ঝামেলা হয়েছে, সেই জন্য তাদেরকে ফাঁসিয়ে দিচ্ছি। তাই এখন চুপচাপ থাকতে হবে। আগে রিমন কই, তার কি হয়েছে সেটা শুনে নেই। দাদিকে বললাম আমার তো কিছু মনে নেই, ওই রাতের ঘটনা। আমি অজ্ঞান হয়ে পড়ার পর কি হয়েছিল? দাদি বলল ওই রাতে যখন রিমন তোরে মারছিল তখন প্রথম আমি একটু শব্দ পেয়েছি, কিন্তু যখন বিছানা থেকে উঠে বসলাম আর তখন কোনো শব্দ পাইনি, তাই আবার শুয়ে পড়লাম। ঠিক তার 2 মিনিট পর রিমনের কান্না চেঁচামেচি শব্দ শুনতে পেলাম। আমি উঠে রিমনের বাবাকে ডাক দিলাম। রিমনের বাবা উঠে তাড়াতাড়ি উপরে গেল। তখন গিয়ে দেখে তুই রক্তাক্ত অবস্থায় আর রিমনের সারা শরীর রক্তের দাগ। আর রিমন তখন মানসিক অবস্থায় ছিল না, সে রক্ত খেতে লাগলো। পাশে ছুরি পড়েছিল। রিমনের বাবা রমে গিয়ে ছুরিটা বের করে আমাদের হাতে দিল আর তোরে নিয়ে বের হয়ে রিমনকে বাইরে থেকে আটকিয়ে রাখলো। তারপর তোরা হাসপাতালে নিল। আমরা সবাই মনে করছি তুই মরে গেছিস। প্রকাশ বলল সে মরেনি, তারা এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। আমরা তোরে নিয়ে এখানে আসলাম আর রিমনের বাবা রিমনকে পুলিশের কাছে দিয়ে দিছে। আমি দাদির কথা শুনে কান্না করতে লাগলাম। আমাকে মেরে ফেলতে না পারলেও আমার রিমনকে তারা সরিয়ে দিছে। রিমনের মানসিক অবস্থা আগে থেকে ভালো ছিল না। আমার এই অবস্থা দেখে রিমন পুরোপুরি পাগল হয়ে গেছে। তার মাকে আমার অবস্থায় দেখে পাগল হয়েছিল, আর এখন আমাকে দেখে। সবকিছু প্রকাশের মা করেছে। মা হাওয়াকে বুদ্ধি দিছে। তারা বুঝতে পারছে রিমনের মানসিক অবস্থা ভালো না। এই মুহূর্তে আমাকে সরিয়ে দিলে সবাই মনে করবে রিমন করছে এই কাজ। এক বিলে 2 পাখি শিকার করতে চাইছে, কিন্তু একটা সফল হয়েছে। আমার রিমনকে তারা দূরে সরিয়ে দিছে। দাদিকে বললাম সবাই আসলো। মা হাওয়া তার শাশুড়ি আসলো না কেন? দাদি বলল তারা বাড়িতে কাজ করে, আপনার স্কুলে আছে সেই জন্য হয়তো। আমি বললাম ডাক্তারও 3 দিন থাকতে বলেছে, 3 দিন পর বাড়িতে যাব, তখন তুই আমার সাথে থাইকো। দাদি আমি একা কোনো কাজ করতে পারবো না। দাদি বলল তোর কোনো কাজ করতে হবে না। 3 দিন পর হাসপাতাল থেকে বাড়িতে চলে আসলাম। বাড়ির গেটে ঢুকতে প্রকাশের মা আমাকে দেখে সে তার রুমে চলে গেছে। তাদের মনে এখন ভয় আমি সত্যি কথা বলে দিই, কিন্তু আমি এখন কিছুই বলবো না, কারণ এখন বললে কেউ বিশ্বাস করবে না। উল্টা আমাকে তারা বাড়ি থেকে বের করার চেষ্টা করবে। আর এমনটা হলে আমি রিমনকে ছাড়াতে পারবো না। আমার বিশ্বাস রিমন ঠিক হয়ে যাবে, তখন তার মা বাবাকে দিয়ে ছাড়িয়ে আনবো। শুধু একটু সময়ের অপেক্ষা। বাসায় গিয়ে আমি রুমেই থাকতাম। বেশি সময় আপনারা বা দাদি এসে খাবার দিয়ে যাইতো। একদিন আপনাকে জিজ্ঞেস করলাম রান্নাঘরে কে কে আছে। আপনারা বললো আম্মু একা রান্না করছে। তখন সুযোগ বুঝে আমি গেলাম রান্নাঘরে। প্রকাশের মা আমাকে দেখে চলে যেতে লাগলো। তখন আমি বললাম পালিয়ে লাভ নেই, আমাকে মেরে ফেলতে চাইছিলে না, এবার তোরা নিজেরা মরবি। রিমনকে আমি এবার এই বাড়িতে নিয়ে আসবো, আর এখন তোরা আমার কিছুই করতে পারবি না, কারণ এখন বাসায় রিমন নেই। যে শব্দ তার উপরে পড়বে। আজকে থেকে তোরা সবাই সাবধান হয়ে যাইস। এই বাড়িতে এখন থেকে আমি যা বলবো তাই হবে। যদি এর বিপরীত কিছু হয় তাহলে তোদের সবকিছু রিমনের বাবাকে বলে দিব। আর যত তাড়াতাড়ি পারিস তোর পোলার বউকে নিয়ে এখান থেকে চলে যাইস। আর একটা কথা শোন, আমাকে যে মারলি তোরা, রিমন যদি এটা ভুলেও টের পেয়ে থাকে তাহলে তোদের বাঁচার কোনো উপায় নেই। প্রকাশের মা আমার কথাগুলো শুনে চুপচাপ বের হয়ে গেছে। আমি রুমে গিয়ে শুয়ে রইলাম। শরীর অবস্থা ভালো না, তার মধ্যে রিমনের জন্য মন মানছে না। এই মুহূর্তে ওর জন্য কি করতে পারবো কিছুই মাথায় ঢুকছে না। রিমনের বাবা বাসায় এসে আমার পাশে বসলো। আমি কি করব জানতে চাইলো, ওনার সাথে যাব কিনা। আমি বললাম না, আমি এখানে থেকে পড়বো। তখন দাদিকে বললো মা তাইলে কি করব? আমি চলে যাই, তুমি এই দিকটা সামলিয়ে রেখো। দাদি বলল তুই যা, ঠান্ডা মাথায় কাজ কর, আমি দেখবো এই দিকটা। তখন আমি বললাম একটা কথা ছিল আমার। রিমনের বাবা বললে কি কথা বলো। আমি বললাম রিমন ভাইয়াকে ছাড়িয়ে নিয়ে আসেন, উনি ঠিক হয়ে যাবে এখানে থাকলে। এই কথা শুনে রিমনের বাবা রেগে গেল। তোমার কথাই তো আমি সবাইকে বিপদে ফেলতে পারি না। এই বাড়িতে তুমি ছাড়া আমার মা, আমার মেয়ের জামাই, শ্বশুর শাশুড়ি সবাই আছে। তাদের কিছু হলে কে দায় নিবে? এরপর আর এই কথা মুখে নিবে না। ওর জন্য তোমার একা খারাপ লাগে না? আমারও লাগে।
ওর জন্য বাড়ি করতেছি, প্রায় 1.5 কোটি টাকা লোন নিয়েছি। বাড়ি কাজ শেষ হওয়ার আগেই এই ঘটনা ঘটলো। আগে এমন হলে বাড়ি করতাম না, এখন বাড়ি কাজ শেষ হতে 8-9 মাস লাগবে। দাদি বলল, তুই এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে চলে যা, আমি দেখবো বাকিটা। 3 দিন পর রিমনের বাবা চলে গেছে। তারা কয়দিন পর হাসপাতালে গিয়ে আমার সেলাই কাটিয়ে আনছে দাদি। এখন আগের মতো জীবনযাপন করলেও মাথার চুল না থাকার কারণে সবসময় মাথায় কাপড় দিয়ে রাখতে হয়। এই বাড়িতে এখন প্রকাশও থাকে না, সে হাসপাতালে জব নিছে, ওখানে থাকে, মা বাবাকে সাথে নেয়নি। আমি ভাবছি প্রকাশের সাথে যোগাযোগ করব, কারণ ওর হেল্প লাগবে রিমনকে ছাড়াতে। প্রায় 1.5 মাস হতে চললো, রিমনের রুমে তালা মারা, একদিনের জন্য কেউ খুলেনি। আমি ভাবছি আজকে খুলবো, চাবি কার কাছে খুঁজতে হবে। দাদিকে বললাম, ওই রুমের চাবি কই? দাদি বলল, রিমনের বাবার কাছে ছিল। রিমনের বাবার কাছে যদি থেকে থাকে তাহলে ওনার রুমে রেখে গেছে। আমি রুম খুঁজে চাবি বার করলাম, দাদিকে নিয়ে গেলাম উপরে, বললাম চলো যাই, ভয়ের কিছু নাই। দাদিকে নিয়ে রুমের তালা খুলে রুমে ঢুকলাম। বিছানায় যে অবস্থা ছিল সেই অবস্থায় আছে, আমার রক্তর দাগও ছিল। আমি সবকিছু নিয়ে ধুইতে দিলাম। বিছানা চাদর টান দিতেই রিমনের ফোন নিচে পড়লো। আমি ফোনটা হাতে নিলাম, কিন্তু অফ। এত চেষ্টা করলাম, অন করতে পারলাম না। ফোন কেন অন হয় না, সেই জন্য ভাবছি দারোয়ানকে দিয়ে যেখানে ফোন ঠিক করে সেখানে পাঠাবো। এখন ফোনটা চার্জ দিয়ে কাজ করে একটু, কিন্তু ফোনের চার্জার রিমনের রুমে। আবার আনতে গেলাম, চার্জার এনে যখন চার্জ দিলাম সাথে সাথে ফোন অন হয়ে গেছে। আসলে আমি একটা ঘাদি, 1.5 মাস ফোন পড়েছিল, ফোনে চার্জ থাকলে তো অন হবে। এদিকে আমার শরীরে একটা পরিবর্তন দেখা দিচ্ছে। প্রেগনেন্সি সম্পর্কে আমার কোনো ধারণা নেই, ডেট শেষ হয়ে আরও ওই দিন ওভার হয়ে গেছে। তার মধ্যে আমার মধ্যে অন্যরকম পরিবর্তন শুরু হয়েছে। এখন কেমনে কি করি, প্রেগনেন্সি কেমনে চেক করব, কার সাহায্য নেব? আমি দাদিকে বলার জন্য অনেকবার তার কাছে গিয়েছি, কিন্তু বলার সাহস পাইনি। অবশেষে কোনো উপায় না পেয়ে রাতের খাবারের পর দাদি রুমে গিয়ে বসে আছি। দাদি জিজ্ঞেস করলো, তুই বসে আসোস যে, ঘুমাবি না? আমি বললাম, তোমার সাথে আমার একটা কথা ছিল। দাদি বললো, কি কথা? আমি বললাম, তুমি কাউকে কিছু না বলে আমাকে শুধু ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবা। এখন আমি শিওর না, তারপরে টেস্ট করতে চাই। দাদি উঠে বসলো, বললো, কি হয়েছে তোর? এইগুলো কি টেস্ট করাবি? কি হয়েছে বল? আমি বললাম, আমার কোনো দোষ নাই, তোমার নাতি জোর করে এসব করেছে আমাকে। দাদি বুঝতে আর বাকি রইল না। দাদি জিজ্ঞেস করলো, কতদিন হয়েছে? আমি বললাম, 1 মাস পার হয়ে গেছে। দাদি এটা শুনে আমাকে বকতে লাগলো। আমি চুপ করে বসে আছি। দাদি আমাকে জিজ্ঞেস করলো, কোনো নাতি করেছে নাকি নাত জামাই রিমন? আমি বললাম, ছি দাদি, কি বলো? তোমার নাত জামাই লগে আমার কোনো কিছু নাই, রিমন ভাইয়া করেছে এসব। দাদি বললো, এখন আর ভাইয়া মারিস না, ফোলাটা এসবের কি বুঝে? আমি মনে মনে বলতে লাগলাম, কি বুঝে মানে? আমাকে 5 দিন বিছানায় ফেলে রাখছে 2 বার। দাদি অনেক বকাবকির পর রাজি হলো কাল ক্লিনিকে নিয়ে যাবে। আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। সকালে নাস্তা খেয়ে দাদিকে বললাম, চলো সকাল সকাল যাই, তাহলে ভালো হবে। সবকিছু টেস্ট করার পর 100% শিওর হয়েছে আমি প্রেগনেন্ট। বাসায় আসার সময় সারা রাস্তা আমাকে বকাবকি তো করলেই, বাসায় এসেও সিদ্ধান্ত নিলেও বাচ্চা রাখবে না, কেউ জানার আগে নষ্ট করে দিবে। আমি দাদিকে বললাম, তোমার কি মাথা ঠিক আছে? এই বাচ্চা এই বংশের আমানত, এই বাচ্চা তোমার বংশধর। দাদি বলল, বেশি কথা না বলে যেটা করতে বলছি কর। আমি দাদির কথায় সরাসরি না করে দিছি। এখন দাদি বলতেছে, এই বাচ্চা যে রিমনের, তার কি কোনো প্রমাণ আছে? তোর মুখের কথা তো সবাই বিশ্বাস করবে না। আর রিমন এখন সেই অবস্থায় নেই যে তারা জিজ্ঞেস করলে সে সবকিছু বলবে। আমি বললাম, যাই হোক, আমি বাচ্চা নষ্ট করব না। দাদি বলল, তাহলে এই খবর রিমনের বাবাকে দিতে হবে, তা না হলে পরবর্তী আরো সমস্যা হবে। আমি বললাম, রিমনের বাবাকে না বলে মা বাবার মাকে বলেন। দাদি বলল, কেন? রিমনের বাবাকেই বলবো। আমি আর কোনো কথা না বলে রুমে চলে আসলাম। চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। রাতে দাদি আমার রুমে আসলো, এসে আমার পাশে বসে ফোনটা হাতে দিয়ে বলল, ফোন দে তোর ম্যাডামকে। আমি ফোন লাগিয়ে লাউড স্পিকার দিয়ে দাদির কাছে দিয়ে দিলাম। দাদি ম্যাডামকে জিজ্ঞেস করলো, মাহাবার বাবা কই? ম্যাডাম বলল, এখনো বাসে আসে নাই। তখন দাদি বলল, একটা দরকারে ফোন দিলাম, কিন্তু কেমনে বলবো, শরমের কথা। ম্যাডাম বলল, কি হয়েছে, আবার কোনো সমস্যা নাকি? দাদি বলল, সমস্যার অনেক বড় মুখ, দেখানোর পথ নেই। ম্যাডাম বলল, কথা না ঘুরিয়ে সোজা বলেন কি হয়েছে। দাদি বলল, আইনের পেটে বাচ্চা। এই কথা শুনে ম্যাডাম বলল, কি বলেন এসব, ওর পেটে বাচ্চা আসবে কই থেকে? দাদি বলল, ডাক্তার দিয়ে পরীক্ষা করিয়েছি। ডাক্তার বলল তার পেটে বাচ্চা। এখন ম্যাডাম বলল, প্রকাশের সাথে মেয়ে দিয়ে ভুল করেছি, তাদের মধ্যে সম্পর্ক ছিল, এটা আমার আগে বোঝা উচিত ছিল। এখন আমার মেয়ে শুনলে কি অবস্থা হবে? দাদি বলল, প্রকাশের সাথে কিছু না, পাগল আর পাগলি মিলে এই কাজ করেছে। ম্যাডাম বলল, মানে রিমনের বাচ্চা? দাদি বলল, হ্যাঁ। ম্যাডাম বলে, আরিনকে ফোনটা দিন। আমি ফোন ধরে চুপ করে আছি। ম্যাডাম আমাকে বলল, কিরে, যা শুনলাম তা কি সত্যি নাকি? আমি বললাম, হ্যাঁ। ম্যাডাম উত্তর দিল, তোর সাথে রিমনের শারীরিক সম্পর্ক হলে রিমন তোরে মেরে ফেলতে চাইলো কেন? আর এটা যে রিমনের বাচ্চা, এটা কেমনে সবাইকে বুঝাবি? রিমনের বাবা যদি এটা শুনে কি অবস্থা হবে বুঝতে পারবি। আমার কাছে সত্যি কথা বল, কি হয়েছে? আমি সবকিছু বললাম যে রিমনের বাচ্চা। ম্যাডাম আবার দাদির কাছে ফোন দিতে বলল। আমি ফোন দাদির কাছে দিলাম। ম্যাডাম দাদিকে বলল,
কেমনে কি করবেন? আমার মাথায় তো কিছু আসতেছে না। দাদি বলল, বাচ্চা নষ্ট করতে বলছি, রাজি হয় না। ম্যাডাম বলল, না, বাচ্চা নষ্ট করা যাবে না। রিমন সুস্থ থাকলে না হয় বিয়ে দিতাম। তখন আমি ফোনটা হাতে নিয়ে ম্যাডামকে বললাম, আপনারা চেষ্টা করলে পারবেন রিমনকে ফিরিয়ে আনতে। আপনারা তো আমাকে ছোট থেকে বড় করেছেন ভালো পরিবারে বিয়ে দেওয়ার জন্য। আমার এই পরিবার ছাড়া কোনো পরিবার লাগবে না। আমার জন্য ডাক্তার ছেলে দেখলেন, আমি বিয়ে করিনি রিমনের জন্য। আমাকে না হয় পাগলের সাথেই বিয়ে দেন, দরকার হয় রিমনকে নিয়ে আলাদা থাকবো। আমার কথা শুনে ম্যাডাম বলল, আচ্ছা, আমি রিমনের বাবার সাথে কথা বলে দেখি। আপাতত এই বিষয়ে কারোর সাথে কথা বলিস না। ম্যাডামের সাথে কথা শেষ করে দাদি বলল, দেখ তোর কপালে কি আছে। এই কথা বলে দাদি চলে গেছে। পরের দিন রিমনের বাবা দাদিকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো, বাবার মা যা বললো এসব কি সত্যি? দাদি বলল, হ্যাঁ সত্যি। এখন একটাই উপায়, রিমনের সাথে তার বিয়ে দেওয়া। বাড়ির সম্মান বাঁচাতে হলে রিমনকে বাড়িতে নিয়ে আয়। রিমনের বাবা দাদিকে বলল, আমি এখন পারবো না যেতে। বাবার মাকে পাঠিয়ে দিব, আর রিমনকে এখন বাড়িতে আনবো না। ওর জন্য বাড়ি করতেছি, ওই বাড়ি করা শেষ হলে তারপরে বাড়িতে নিয়ে যাব। যদি আরিনের পেটে রিমনের বাচ্চা থাকে, রিমন তো স্বীকার করবে। তখন ওদের বিয়ে দিয়ে বিয়ের দিনে নতুন বাড়িতে তুলে নিব। এখন বাবার মা বাড়িতে গেলে তুমি রিমনের সাথে যোগাযোগ করার চেষ্টা করো। যদি তার মেন্টালিটি ভালো থাকে আরিনের বিষয়ে বইল। দাদি বলল, ঠিক আছে, আগে বাবার মা বাড়িতে আসুক। এক সপ্তাহ পর ম্যাডাম এসেছে। বাড়িতে এসে আমাকে ডাক দিল। আমি রুমে যাওয়ার পর রুমের দরজা বন্ধ করে দিছে। আমাকে বলল, এখানে বস। কোন জায়গায় ডাক্তার দেখাইছিলি? আমি বললাম, দাদি নিয়ে গেছে, আমি চিনি না। ম্যাডাম আবার আমাকে চেক আপ করতে নিবে। রাতের বেলা আমাকে রেডি থাকতে বলেছে। সন্ধ্যার পর আমি রেডি হয়ে ম্যাডামের কাছে গেলাম। ম্যাডাম আমাকে নিয়ে চেক আপ করিয়ে আনছে। এখন সত্যি সত্যি বিশ্বাস ম্যাডামের। রাতেই দাদি আমাকে ডেকে এনে রিমনের বিষয়ে জিজ্ঞেস করলো। দাদি বলল, সে কোন জায়গায় আছে সেটা রিমনের বাবার কাছে জিজ্ঞেস করলে বলতে পারবে। আর আমি একটু খোঁজ নিয়েছিলাম রিমনের বাবা যদি মামলা তুলে নেয়। রাতেই দাদি আমাকে ডেকে এনে রিমনের বিষয়ে জিজ্ঞেস করলো। দাদি বলল, সে কোন জায়গায় আছে সেটা রিমনের বাবার কাছে জিজ্ঞেস করলে বলতে পারবে। আর আমি একটু খোঁজ নিয়েছিলাম রিমনের বাবা যদি মামলা তুলে নেয় তাহলে রিমন ছাড়া পাবে। এখানে বাহিরের কেউ মামলা করেনি, বাবা মামলা করেছে ছেলের বিরুদ্ধে। ম্যাডাম রিমনের বাবাকে ফোন দিয়ে বলল, তুমি মামলা তুলে নাও আর খোঁজ নাও রিমন কই আছে। রিমনের বাবা বলল, মামলা তুলতে হলে আমাকে দেশে আসতে হবে। ম্যাডাম বলল, আসবা দেশে, ছেলেকে ছাড়িয়ে দিয়ে তারপর চলে যাও। হঠাৎ রিমনের বাবা ম্যাডামকে বলল, আজকে রিমনের জন্য তোমার এত দরদ কারণ কি? ম্যাডাম বলল, এই ছেলে তোমার মতো না, সে অনেক বুদ্ধিমান। মনে নাই আমাকে ছাড়া বিয়ের অনুষ্ঠান করতে গেছিল, তখন কি বলেছে? মা ছাড়া মেয়ের কোনো বিয়ের অনুষ্ঠান হবে না। এখন এত কথা বাদ দিয়ে তুমি ঠিকানা দাও, কই আছে? আমরা কালকেই যাব। এখানে ছেলেও আমাদের, মেয়েও আমাদের, কোনো মামলা নাই। রিমনের বাবা ঠিকানা দিল। আগের জায়গায়, কিন্তু এবার সরাসরি দেখা করা যাবে না। মানে আগে যেমন কাছাকাছি গেছে, এইবার মাঝখানে জেলখানার মতো লোহার শিকল থাকবে। রাতেই গাড়ি ঠিক করে রাখলো দাদি, আগের ড্রাইভার। সকালে আমরা তিনজন গাড়িতে উঠে বসলাম, আমি, ম্যাডাম আর দাদি। ম্যাডামের ছোট মেয়েকে বাসায় রেখে গেছে মাহাওয়ার কাছে। মাহাওয়া এখন আমাকে দেখে ভয় পায়, আমার সামনে আসে না। দুপুরের আগে আগে গিয়ে পৌঁছালাম। ওইখানে একটু সময় লাগছে। রিমনের বাবাকে ডাক্তার বলে দিছে তার ডিউটি ছিল দুপুর 2টায়। ডাক্তার আসার পর আমাদেরকে নিয়ে গেছে। ডাক্তার আগেই বলে দিছে রিমন স্বাভাবিকভাবে কথা বলে, আপনারা ভিতরে যান। প্রথমে দাদি আর ম্যাডাম গেছে দেখা করতে। দাদিকে দেখে নাকি রিমন কান্না করে দিছে। ম্যাডাম একটু দূরে দাঁড়িয়ে ছিল, তখন নাকি এক বাড়িয়ে মা বলে ডাক দিছে। ম্যাডাম আর থাকতে পারে নাই, সাথে সাথে রিমনের হাত জড়িয়ে ধরলো। এই প্রথম রিমন ম্যাডামকে মা বলে ডাক দিছে। রিমন তখনও জানতো আমি বেঁচে নেই, তাই বারবার ওদেরকে বলতে লাগলো, আমি আরিনকে মারিনি, তোমার মেয়ে আরিনকে মেরে ফেলেছে। ম্যাডাম রিমনের কথা শুনে চমকে গেল, কে মেরেছে আরিনকে? রিমন কান্না করতে করতে বলছে, আমি সিঁড়ি থেকে তোমার মেয়েকে নামতে দেখেছি, ওই আমার আরিনকে বাঁচতে দিল না। ম্যাডাম বলল, বাবা তুমি শান্ত হও, আরিন মরেনি, সে বেঁচে আছে। এই কথা শুনে তার দাদিকে জিজ্ঞেস করলো। দাদিও বলল, সত্যি আরিন বেঁচে আছে, আমরা আরিনকে নিয়ে এসেছি। তখন ম্যাডাম বাহিরে এসে কোনো কথা না বলে আমার হাত ধরে ভিতরে নিয়ে গেছে। রিমন হাত বাড়িয়ে আমাকে স্পর্শ করার চেষ্টা করেছে বুকে নেবার জন্য, কিন্তু পারে নাই। তখন সবার সামনে আমার মাথার কাপড় খুলে সেখানে রক্ত দেখে রিমনের মানসিক চাপ পড়েছে। সেই জায়গায় দেখতে লাগলো, মাথার চুল ছিল না, তাই সহজে দেখতে পারেছে। আমাকে বলল, আরিন তুই এ বাড়িতে আর থাকবি না, তাহলে ওরা তোকে মেরে ফেলবে। ম্যাডাম হাত ধরে বলতেছে, আরিনকে বাড়ি থেকে সরিয়ে অন্য কোথাও রেখে দাও, না হয় ওর বাবার কাছে নিয়ে যাও। ম্যাডাম বলল, কোথাও যেতে হবে না, আরিন প্রেগনেন্ট, সেজন্য আমি এসেছি বাড়িতে। রিমন আমার হাত ধরে হাতের মধ্যে বারবার চুমু খেতে লাগলো আর বারবার চেষ্টা করছে বুকে নেবার জন্য। এটা দেখে ম্যাডাম বলল, আরিন তোমরা কথা বলো, আমরা বাহিরে আছি। তখন দাদি আর ম্যাডাম দুজন বাহিরে গেছে। রিমন আমাকে জিজ্ঞেস করলো, মা যা বললো সত্যি নাকি? আমি বললাম, হ্যাঁ। ওই দিনের ঘটনার পর আমার পেটে বাবু চলে এসেছে। আপনি এমন কেন করলেন? আপনাকে ভালো ভেবে আপনার বউ হতে চেয়েছিলাম, আর আপনি আমাকে তার আগেই আপনার বাচ্চার মা বানিয়ে দিলেন। কত কথা শুনতে হয়েছে আমার, কত কষ্ট করেছি।
এখন সবাই বলতেছে আপনি যদি স্বীকার না করেন তাইলে এই বাচ্চা তারা নষ্ট করে দিবে। রিমন বলল, না, এই বাচ্চা আমার, আমি সবাইকে বলবো। এই বাচ্চার বাবা আমি, তুমি মা আর দাদিকে ডাক দাও। আমি দাদিকে ডাক দিলাম, ওরা আসলো। রিমন এক হাতে দাদির হাত ধরলো, আরেক হাতে ম্যাডামের হাত ধরলো। দুজনকেই বলল, এই বাচ্চা আমার, এই বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। আমি যতদিন বের না হব এই বাচ্চা আর বাচ্চার মাকে তোমরা দেখে রাখবা। আইনের পেটে আমার বাচ্চা, আমার ছেলে হবে। আমি কয়দিন ধরে স্বপ্নে দেখতেছি ছোট ছেলের সাথে খেলছি। ম্যাডাম বললো, এসব নিয়ে চিন্তা করতে হবে না। রিবন বলল, না মা, ওরে একবার মেরে ফেলার চেষ্টা করেছে। তোমার মেয়ে আবার যদি কোনো ক্ষতি করে, দাদি বললো কিছু করতে পারবে না, আমরা বিষয়টা দেখব, আর তোরে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাব। দাদির কথার উপর ভরসা রেখে রিবন আমাকে আর আমার সন্তানকে আমানত হিসেবে রেখেছে। সময় শেষ হয়ে গেছে, কিন্তু কথা শেষ হলো না। তারপরে রিমনকে সান্ত্বনা দিয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে ম্যাডাম রিমনের বাবাকে ফোন দিল, তুমি যেভাবে পারো বাড়িতে আসো আর রিমনকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করো। রিমন সম্পূর্ণ সুস্থ, ওর উপর মানসিক চাপ না দিলে ওর কোনো সমস্যা নেই। আর তোমার মেয়ের কি অবস্থা করি বাড়িতে গিয়ে নেই, তারপর বুঝবে। রিমনের বাবাকে সবকিছু বলেছে, আমাকে মেরে ফেলার বিষয় নিয়ে সবকিছু। ম্যাডাম আমার উপরে রেগে গেল, এই কথা কেন এতদিন বলি নাই। আমি বললাম, এই কথা বললে তখন কেউ বিশ্বাস করতো না, কারণ তার আগে প্রকাশকে নিয়ে মিথ্যা দোষারোপ করেছে। এখন এই কথা বললে সবাই বলবে আমি মিথ্যা বলি। আর মা বাবা একা না, সাথে তার শাশুড়িও ছিল। এই কথা শুনে দাদি রেগে গিয়ে বলল, ওরা এখন গিয়ে বাড়ি থেকে বের করব। আমি নিষেধ করলাম এখন ঝামেলা না করতে। বাড়িতে গিয়ে ম্যাডাম দাদিকে বলল, ওদের ডেকে আনেন, ওদের বিচার করব, দরকার হয় পুলিশে দিয়ে দিব। আমি না করছি, এখন এইসবের ঝামেলা করেন না, তাদের সংসার নষ্ট হয়ে যাবে। তাছাড়া রিমনের বাবার কাছে প্রকাশের বাবা অনেক টাকা পাবে, পরে এইসব নিয়ে বাড়ির কাজ বন্ধ হয়ে যাবে। আমার কথা শুনে তারা বিষয়টা চেপে গেছে। কিছুদিন পর রিমনের বাবা বাড়িতে আসলো, সবাই ওনাকে ধরলো রিমনকে ছাড়িয়ে আনতে। রিমনের বাবা থানায় গিয়ে মামলা তুলে নিছে। তার 7 দিন পরে রিমনকে আনতে গেছে তার বাবা। ম্যাডাম আমাকে ডেকে বলল, রিমন বাড়িতে আসলে তো আবার ওর রুমে যাবে, তাই বাড়িতে আসার পর কাজের দেখে বিয়ে পড়িয়ে দিব তোদের। তারপর দিনক্ষণ দেখে অনুষ্ঠান করব, আগে ঝামেলা শেষ করি তারপর অন্য কিছু। আমার কি যে খুশি লাগতেছে বলার বাহিরে। তার মানে আজকে রাতেই বিয়ে, আজকেই তাইলে রিমনের সাথে। কিন্তু আমি যে লাপাচ্ছি 3 মাস হতে চললো, জামাইয়ের সাথে রোমান্স করতে পারবো নাকি এসবের কোনো ধারণা নেই। আবার না জানি উল্টো পাল্টা কিছু হয়ে যায়। আগে বিয়ে হোক, জামাই বাড়িতে আসুক, তারপর দরকার হয় দাদির থেকে জেনে নিব। বিকেলে রিমনকে তার বাবা বাড়িতে ঢুকালো। রিমনকে দেখে মা বাবা রুমের দরজা খুলে নাই। ওদের স্বপ্ন শেষ হয়ে গেছে, ভাবছে ছেলে বাড়িতে না থাকলে সবকিছু ওদের থাকবে, আর ওদের বলতে তার শ্বশুর শাশুড়ির। কিন্তু এখন তার উল্টো হয়ে গেছে। রিমনের বাবা প্রকাশের বাবাকে নিয়ে কাজে ডেকে আনলো। সন্ধ্যায় আমাদের দুজনকে বিয়ে দিয়ে দিছে, কিন্তু যতটুকু চেয়েছিলাম তার থেকে বেশি পেয়ে গেছি। আগে শুধু রিমনকে চেয়েছিলাম, এখন রিমনের সাথে তার ছেলেকেও পাইলাম। আচ্ছা, রিমন যে বললো ছেলে হবে, ওর কথা কি সত্যি হবে নাকি? দেখা যাক কি হয়। বিয়ে তো করলাম, কিন্তু বাসর ঘর নাই। আমি দাদিকে ডাক দিলাম, দাদি আসলো। দাদির হাত ধরে একটু নিরিবিলি নিয়ে জিজ্ঞেস করলাম, 3 মাস হতে চললো, এখন কি তোমার নাতির লগে বাসর করতে পারবো নাকি আমি আমার রুমে শুয়ে থাকবো? দাদি বলল, লেখাপড়া করলে তো এসব একটু শিখে রাখতি, তোর রুমে ঘুমাতে হবে না, বাসর ঘরে যা, আর সাবধানে থাকতেই হবে। আমি দাদিকে ধন্যবাদ দিয়ে চলে গেলাম উপরে রুমে। রিমন এখনো নিচে তার বাবার সাথে কথা বলছে। একটু পর রুমে আসলো। আমি রুমে ঢোকার সাথে সাথে রিমনের পায়ে সালাম করলাম। রিমন আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বুকে জড়িয়ে নিল, আর আমাকে কানে কানে বলতে লাগলো, আমাদের বিয়ে কিন্তু আগেই হয়ে গেছে। আমি বললাম, কবে হইলো? রিমন বলল, যেদিন তোমার হাতে সুতার আংটি পরিয়েছি সেই দিন শুধু বিয়ের সাক্ষী ছিল না, আজকে সেটাও হয়ে গেছে। আমার করে তোমাকে পেয়ে গেলাম, আজকে থেকে তুমি শুধু আমার। আজকে তুমি যা চাইবা তাই দিব, বলো কি চাও? আমি বললাম, আমার জন্য কিছু চাই না, আমার সব চাওয়া পূর্ণ হলেও একটা জায়গায় অপূর্ণ থেকে গেল। রিমন জানতে চাইলো সেটা কি। আমি বললাম, মাহিমকে আমাদের বাবার সম্বন্ধে ফিরে দেওয়া। ওর আপন বলতে কেউ নেই, আগে ছিলাম আমি, আর আজকে থেকে তুমি ওর আপন। রিমন বলল, ঠিক আছে, আমরা কয়দিন পর যাব তোমাদের বাড়িতে। আমি বললাম, সত্যি? রিমন বলল, হ্যাঁ সত্যি। বাসর করে বউকে কথা দিলাম। এই বলে রিমন আমার গালে তার মুখ লাগিয়ে। তারপর কি হলো বাকিটা অন্য কোনো একদিন বলবো। অবশেষে পাগল তার পাগলিকে পেয়ে গেছে, তারাও খুশি, তোমরাও খুশি। গল্পটা এখানেই শেষ। তো যারা যারা পুরো গল্পটা শুনেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাইবা গল্পটা কেমন হয়েছে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে কোনো এক নতুন গল্প নিয়ে।